নমস্কার। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা ছোবল গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প ছোবল। না, আর কোনো অসম্পূর্ণতা রইল না। বাকি ছিল নেম প্লেট লাগানো। সেটাও হলো আজ। নিহার নিজের বারান্দা থেকে দেখল, আর তারপরই যাই, গায়ে একটু হাওয়া লাগিয়ে আসি বলে বেড়াবার ছলে মাঠে নেমে ঘুরে দেখে এলো। বেশ কিছুটা সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ঝকঝকে পেতলের ফলকের উপর কালো অক্ষরে নাম লেখা, এম ব্যানার্জি। আর কিছু নয়। ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, উকিল, অ্যাটর্নি, ব্যারিস্টার কিচ্ছু নয়। গৌরববাহী কোনো পরিচয়ের ভাষা খোদাই করে রাখা হয়নি বাড়ির দরজার গায়ে। নিহার ভাবল, খোদাই করবার মতো কিছু নেই নিশ্চয়, নইলে গৌরব প্রচার করতে ছাড়ে কে। তারপর ভাবল, চেহারাটা বেশ রাজসই, তাই মনে হয় খুব একজন কেউকেটা। আসলে শুধু পয়সা পয়সা চারটি করেছে কোনো উপায়ে, তাই পাড়া আলো করা বাড়ি একখানা বানাচ্ছে। তা সত্যিই দেখবার মতো বাড়ি করছে ভদ্রলোক। তৈরি হচ্ছে অনেক দিন ধরে। মস্ত বড় বাড়ি, দুটো গ্যারেজ, সামনে কম্পাউন্ড, গড়নে পেটনে রীতিমতো সম্ভ্রান্ত সম্ভ্রান্ত ভাব। নিহার তো সেই গোড়া থেকেই দেখছে। কন্ট্রাক্টরের হাতেই হতেই হচ্ছে বটে, তবু বাড়ির খোদ মালিক নিয়মিত আসেন তদারকি করতে। আসেন মস্ত গাড়ি চড়ে, ধীরে সুস্থে নামেন, ধীরে সুস্থে এদিক ওদিক ঘোরেন, আবার গাড়িতে গিয়ে ওঠেন। এপারের দোতলার ফ্ল্যাটের নিহার তার 1.5 হাত লম্বা চওড়া ছোট্ট ঝুল বারান্দাটুকুতে দাঁড়িয়ে দেখে। যেমন ফ্ল্যাট তার তেমনি বারান্দা, যেমন দান তার তেমনি দক্ষিণা। বাড়িটা দৈত্যের মতো, কিন্তু তার এক একটি লোমকূপে এক একটি পরিবারের আশ্রয়। এই বিরাটত্বটা কি কুৎসিত, এই ক্ষুদ্রতা গ্লানিকর। আর ওই বাড়িখানি, ও যেন একটা পরিবার কতটা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে তারই ইশারা বহন করছে। ও বাড়ি নিশ্চয় ফ্ল্যাটে ফ্ল্যাটে টুকরো হবে না। ওখানে বছর ঠাঁই নেই। ও একেবারে একেশ্বরবাদ, অর্থাৎ একেশ্বরী। ছেলের সঙ্গে গল্প করে নিহার। তুই দেখিস, কখনো ও বাড়ি ভাড়া খাটাবে না ভদ্রলোক। কিছু বলা যায় না মা, ছেলে বলে। লোভ বড় জিনিস। শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে মোটা টাকার অফার পেয়ে একতলা দোতলা সব বিকিয়ে দিয়ে স্বয়ং মালিক তেশূন্যে খাড়া। কিন্তু মালিককে দেখে অমন লোভী মনে হয় না নিহারের। সে দেখেছে বাড়ির মালিকের চেহারাও রীতিমতো সম্ভ্রান্ত। হাঁটনে চলনে আভিজাত্যের দ্যুতি স্পষ্ট প্রখর। মাথার মাঝখানের ওই টাকের আভাসটুকু, নিহারের মনে হয় ওইটুকু যেন সমাপ্তি স্পর্শ। ওটুকু না হলে ওই দ্যুতিটুকু সম্পূর্ণ হতো না। বয়স হয়েছে ভদ্রলোকের। কত তা অবশ্য ঠিক বোঝা যায় না, তবে এটুকু বোঝা যায়, ভাগ্যের বরপুত্র না হলে এ বয়সে অতটা সোজা সতেজ থাকার কথা নয়। ধুতি পাঞ্জাবি পরা থাকলে বয়সের শিথিলতাটুকু ধরা পড়ত কিনা কে জানে।
বুস, শার্ট, ট্রাউজারে মজবুত দেখায় বেশি। সেই সমস্তই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিহার। নিহার রঞ্জন নয়, নিহার কণা। মাত্র 2টো ছেলে নিয়ে ছোট্ট সংসার তার। হাতে অবসরের অভাব নেই। যখন তখন তাই ওই 1.5 হাত ফাঁকটুকুতে এসে দাঁড়ায়। ওইটুকুই হাঁফ ফেলবার জায়গা বলেই শুধু নয়, নতুন ওই বাড়িটায় যেন নেশা লেগে গেছে তার, চোখের নেশা। রাস্তার এপার থেকেও তাই খুঁটিয়ে খুঁটিয়ে অত দেখে। দেখে দেখে মুখস্থ হয়ে গেছে নিহারের। কখন শুধু মিস্ত্রিরা খাটে, কখন আসে কন্ট্রাক্টরের বাবু, আর কবে কবে আসে খোদ মালিক। শনিবারের বিকেল, হ্যাঁ, ওটা একেবারে বাঁধা। মাঝখানেও 1-8 দিন, প্রায়ই বুধবার দুপুরে। নিয়মী, দস্তুর মতো নিয়মী। নিহার ভাবে, মনের মতো বাড়িটা হচ্ছে, যখন তখন দেখতে আসতে ইচ্ছে হয় না? গাড়ি রয়েছে যখন। একটা কেন, 2টো গাড়ি। 2 গ্যারেজ বানিয়েছে তো শুধু শুধু না। আরও একটা কথা ভাবে বই কি নিহার, প্রধান ভাবাই তো তাই। গিন্নি আসে না কেন? ওই বাড়ি, ওই গাড়ি, ওই কর্তা, গিন্নির না জানি কতই ডাঁট। হয়তো সেই জন্যেই আসে না। অহংকার, অহংকারে মটমট। ইট বালি চুন সুরকির মাঝখানে আসবেন না, একেবারে কমপ্লিট হলে আসবেন। মোজেকের মেঝে আলতা পরা চরণ পদ্মর ছাপ ফেলে ফেলে। আবার কোনো সময় মনটা নরম হয়ে যায় নিহারের। ঈষৎ কৌতুকে ভাবে, তা নয়, হয়তো নেহাত কুসংস্কারাচ্ছন্ন। সেই একেবারে পুঁজি পুঁথি হাটকে শুভ দিন দেখে তবে প্রথম পদার্পণ করবে নাকি। ভাবতে গিয়েও মুখে হাসি ফুটে ওঠে নিহারের। বড়লোকের গিন্নির যা দস্তুর, বাত, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, নড়তে চড়তে মাথা ঘোরে। ইমারত উঠতে থাকে। নিহারের নেশা পুরনো হয় না, বরং বাড়িটা যত রূপ পেতে থাকে ও তত বেশি সময় খরচ করে সে রূপে অবগাহন করতে। আহা, বাড়ি করতে হয়তো এমনি একখানি নিজস্ব বাড়ি। ফ্ল্যাট বাড়ি আবার বাড়ি? ছেলের সঙ্গে বাজি রাখেনি বটে নিহার, কিন্তু নিশ্চিত জেনে বসে আছে ও বাড়ির বাড়িওয়ালা নিজেকে সংকুচিত করে গুটিয়ে নিয়ে বাড়ির মোটা অংশটা ভাড়া দিয়ে মোটা টাকা ঘরে তোলবার তাল করবে না। সত্যিকার অভিজাতরা কখনো বসত বাড়িতে ভাড়াটে বসায় না, নিজেকেই নিজে শোনায় নিহার। বাড়ির মালিক দেখিয়ে দেবে কেমন করে ফেলে ছড়ে সাজিয়ে গুছিয়ে থাকতে হয়। আচ্ছা, ছেলে মেয়েই বা দেখতে পাওয়া যায় না কেন? তারা সবাই তো আর বাতগ্রস্ত নয়। নেই নাকি? নাকি হয়নি? আচ্ছা, এমনও তো হতে পারে বিয়ে করেনি ভদ্রলোক। এইটাই যেন বেশ মনে লাগে নিহারের। আশ্চর্য নয়, অমন অনেক কৃতী পুরুষ দেখা যায় যারা সারা জীবনে বিয়ে করবার অবকাশই পেয়ে ওঠে না। যখন 10-এর একজন হয়ে দাঁড়ায়, নিঃশ্বাস ফেলে নিজের দিকে তাকায়, তখন হয়তো আর জীবনকে নতুন করে গড়বার সময় থাকে না। সেই নিঃশ্বাসটাই জীবনে স্থায়ী হয়ে যায়। তবু টাকা আছে বলে বাড়ি করে, গাড়ি করে, শৌখিন করে ঘর সাজায়, সেসব ভোগ করে 12 ভূতে। নিহার কি একটু বেশি কড়া করে ভাবছে?
স্ত্রী পুত্র ছাড়া আর সকলকে ভূত আখ্যা দেওয়াটা কি অশোভন হচ্ছে তার? ভাবল নিহার, আর সঙ্গে সঙ্গেই সতেজ সিদ্ধান্তে এসে গেল, অশোভন আবার কি, যা সত্যি তা সত্যি। ওই ভাইপো ভাইঝি ভাগ্নে ভাগ্নির গোষ্ঠী ভোগই করে, জিনিসে আঁট করে, যত্ন করে, নষ্ট হচ্ছে বলে চিন্তা করে না। কাকু কাকু কি মামু মামু বলে আদিক্ষেতা করে শুধু বাগাবার তাল করে। কাকু কি মামু খেলো কি না খেলো, পেলো কি না পেলো, তাকিয়ে দেখেও না। অবিবাহিত পুরুষ সম্পর্কে এত বেশি ভাবল কবে নিহার, কে জানে। কিন্তু ওই বাড়ির মালিককে অবিবাহিত কল্পনা করে আর তার কল্পিত দুরবস্থার দৃশ্য অনুমান করে সেই অদেখা 12 ভূতগুলোর উপর রাগে জ্বলতে থাকে সে। নিহারের বড় ছেলে সুবীর মার ওই 24 ঘন্টা বাড়ি তৈরি দেখা দেখে হাসে, বলে, কি হবে মা অত দেখে? অভিজ্ঞতা কখনো কাজে লাগাতে পারবে এমন আশা রাখো নাকি? নিহার মুখে হারে না, বলে, কেন রাখব না? কে বলতে পারে তুই কেষ্ট বিষ্টু হবি কি না? আমি বলতে পারি। সুবীর হাসে, হব না। লোয়ার ডিভিশন কেরানি ঘষ্টে ঘষ্টে আপার ডিভিশন হতে পারে, কেষ্ট বিষ্টু হয় না। ভাগ্যে থাকলে সবই হয়, অবশ্যই চেষ্টাও থাকা চাই। আমি একজনকে জানি। নিহার একটু থামে, তারপর বলে, যে আইএ ফেল করে মনের দুঃখে কাপড় কাচা সাবান তৈরি করতে শিখতে গিয়েছিল, হতভাগা বলে একটা বিয়েও জোটেনি। সে এখন মস্ত কেষ্টবিষ্টু, ইয়া বড় বাড়ি, ইয়া বড় গাড়ি। সে ভাগ্যবানটি বোধ হয় তোমার কোনো গল্পে পড়া নায়ক। সুবীর হাসে, তোমার যেরকম প্রখর কল্পনা শক্তি মা, তুমি অবিরত পরের লেখা গল্প না পড়ে নিজে কেন গল্প লিখতে ধরনি তাই ভাবি। নিহার সকৌতুকে বলে, পারি না ভেবেছিস? খুব পারি, মস্ত উপন্যাস লিখতে পারি, লিখি না তাই। বলেই হঠাৎ কেমন চুপ করে যায় নিহার। সুবীর যে হেসে হেসে বলে, তাই বরং লেখো বাবা, আর ওই কাপড় কাচা সাবানকে নায়ক করে তাকে অবশেষে বিরাট এক শিল্পপতি বানিয়ে তুলে বাঙালিকে শিক্ষা দিয়ে দাও। সে কথা যেন শুনতেই পায় না। শনিবারের দুপুরটা নিহারের প্রায় যন্ত্রণাময়, যতক্ষণ না বিকেল আসে আর সেই বড় গাড়িখানা আসে, ততক্ষণ নিহার না পারে বিশ্রাম করতে, না পারে কোনো কাজে আটকে পড়তে। কে বলতে পারে, হঠাৎ একদিন যদি আগেই এসে চলে যান। বেশিক্ষণ তো থাকেন না ভদ্রলোক। এলেন, এদিক ওদিক দেখলেন, মিস্ত্রিদের সঙ্গে দু একটা কথা বললেন, কন্ট্রাক্টরের লোকজন সঙ্গে সঙ্গে ঘুরল, আবার গিয়ে গাড়িতে উঠলেন। এই তো, মাত্র তো এইটুকুই। কিন্তু ওইটুকুই না দেখলে নয় নিহারের। ওই আসা যাওয়া, সংযত চালচলনে দু একটি কথা বলা দেখতে যেন নেশা লাগে। ভাবে, টাকা হলেই লোকে তাহলে এই আভিজাত্যটা অর্জন করে ফেলতে পারে। টাকাই ভারী, টাকারই ভার। কে বলতে পারে ওই লোকই কাঁচা বয়সে ছেঁড়া চটি পরে বেড়াতো কিনা। কল্পনাপ্রবণ নিহার ওই নতুন বাড়িটা আর তার মালিককে ঘিরে ঘিরে অনেক আকাশ পাতাল কল্পনা করে, আর নিজে সে মনে মনে ওই সুরম্য হর্মের প্রত্যেকটি ঘরে ঘরে ঘুরে বেড়ায়। বড় বড় খোলা জানলাগুলো দিয়ে
হু হু করে বাতাস এসে যেন তার গায়ে লাগে। ঘরগুলো এখনো শূন্য। না জানি কেমন করে সাজাবে ওই ঘরকে ঘরের ঘরণী। ঘরণী এইখানে এসেই কেমন হোঁচট খায় নিহার। ওই ভদ্রলোকের পাশে দাঁড় করাবার মতো কোনো চেহারা, কোনো ভঙ্গি খুঁজে পায় না সে। অথচ লোকটা অবিবাহিত ভেবে নিশ্চিন্তও হতে পারে না। এখন শুধু অপেক্ষা, কবে গৃহপ্রবেশ হবে। সেদিন নিহার গৃহস্থালির কাজ জলাঞ্জলি দিয়েও সারা দিন ধরে দেখবে। কিছুতেই হারিয়ে ফেলবে না সেই মহা মুহূর্তটিকে। যখন ওরা সবাই গাড়ি থেকে নামবে, তখন তো দেখতে পাওয়া যাবে তাকে। অবশেষে একদিন আসে সেই দিন। সুবীর এসে বলে, নিয়ম লক্ষণ ইত্যাদি ব্যাপারে সবাইয়েরই সেই সহিন্দুস্তানি দুর্বলতা, বুঝলে মা। সাহেবের দরজায় ডাবকলা গাছ। ডাবকলা গাছ? তার মানে গৃহপ্রবেশ। তার মানে আজ আর ওই 1.5 হাত বারান্দাটুকু থেকে নড়বার উপায় নেই নিহারের। না, নড়ে না নিহার। আর এক সময় দেখে বাড়ির মধ্যে থেকে পুজোর ঘণ্টা শোনা গেল। দরজায় কে একটা বুড়ি মহিলা দাঁড়িয়ে শাঁখ বাজালেন। আর 2খানা গাড়ি বোঝাই করে কারা সব যেন এলো। কিন্তু গিন্নি? হঠাৎ যেন বুকের উপর থেকে কি একটা ভার নেমে গেল নিহারের। না, গিন্নি বলে গণ্য করা যাবে এমন কাউকে দেখা গেল না। বোঝা যাচ্ছে ওর অঙ্কই নির্ভুল। এলো কিছু সংখ্যক কম বয়সী ছেলে মেয়ে আর জনা 2 বিধবা, অর্থাৎ সেই 12 ভূত। ওদেরই মাঝখান থেকে কখন যেন মালিক নামলেন ধুতি পাঞ্জাবি পরে। আর আজকে মনে হলো নিহারের, না, যতটা মজবুত মনে হয় বোধহয় ততটা নয়। সাজই মানুষের চেহারা পাল্টে দেয়। এই নিহারেরই যদি এমন শ্রীহীন সাজ না হতো। কিন্তু ওর সঙ্গে নিহারের সম্পর্ক কি? নিজের সঙ্গে তুলনা করতে যাচ্ছে নিহার কোন লজ্জায়? নিহার কি পাগল? তা নিহার বোধ করি পাগলই, নইলে অমন অদ্ভুত প্রস্তাব করে বসে। সুবীর চোখ কপালে তুলে বলে, তোমার মাথার চিকিৎসা করানো দরকার। কেন? নিহার জোর দিয়ে বলে, এত কি অসম্ভব কথা বলেছি? পাড়ায় নতুন পড়শি এলে আলাপ করতে যায় না লোকে? অন্তত সিংহ এলে খরগোশ যায় না। নিজেকে অত ছোট ভাবিস কেন? সত্যি বলে। কিসের জন্যে? নিহার বলে, কই, আমি তো ভাবি না। তুই এত ভয় পাচ্ছিস, আমি অনায়াসে পারি। যাব, আলাপ করব, চলে আসব। হয়েছে কি? দোহাই মা, আর পাগলামি করো না। তোর কি বিশ্বাস আমি পারি না? আচ্ছা, বাজি ধর। সন্ধেবেলা এসে শুনবি গিয়েছি, আলাপ করে এসেছি। মানলাম তুমি খুব বীর পুরুষ, সুবীর বলে, কিন্তু এ বীরত্ব দেখাবার দরকারটা কি পড়েছে? আহা, বুঝছিস না। এবার নিহার চোখটাকে একটু টেপে বলে, পাড়ায় একটা কেষ্টবিষ্টু লোক এলো, ভাব করে রাখা ভালো। ধর যদি তোর একটা ভালো চাকরি বাকরি। সুবীর হাসতে হাসতে বিষম খায়। চাকরি? এত সামান্য নজর তোমার মা? ওর বিজনেসের পার্টনার করে নিলে আমার পক্ষে আরও ভালো হয় না? নিহার হঠাৎ গম্ভীর হয়ে যায়, বলে, জগতে অসম্ভব বলে কিছু নেই। হতে যে পারে না তাই বা কি বলা যায়? জগতে অসম্ভব বলে কিছু নেই,
তা সত্যিই বুঝি নেই, অন্তত নিহারের অভিধানে বোধহয় নেই। নইলে সত্যি সত্যি ওকে ও বাড়ির গেটে দেখা যায় কি করে? ছোট ছেলে সুধীরকে সঙ্গে করে এসেছিল। হঠাৎ বলল, আচ্ছা তুই বরং বাইরে থাক একটু, আমি দেখি আছে কি না কেউ। সুধীর অবাক হয়ে বলে, তোমার চেনা? চেনা করে নিলেই তো চেনা হয়ে যায় রে। শুধু শুধু তা করতে যাবে কেন? ওরা অত বড় লোক। নিহার করুণায় গলে পড়ে। তাতে কি রে সুধি, বড়লোক বলে কি মানুষ নয়? আর আমার লজ্জা কিসে বল? অনেক বড়লোক হলেই কি অনেক গয়না টয়না পরতাম আমি? কথাটা হয়তো সত্যি, কিন্তু লজ্জাটা কি শুধুই গায়ের? আচ্ছা নিহার কি অত সপ্রতিভভাবে ওই সম্ভ্রান্ত মানুষটার সামনে গিয়ে দাঁড়ায় কি করে? ভদ্রলোক, নেম প্লেটে যার নাম লেখা আছে এম ব্যানার্জি, তিনি বোধ করি একটু থতমত খান। এই মধ্যবয়সী বিধবা ভদ্রমহিলাটি হঠাৎ এসে তাকে নমস্কার করছেন কি সুবাদে ভেবে পান না। তবু সৌজন্যটা রক্ষা করেন হাত তুলে নমস্কারের ভঙ্গিতে। কথা নিহারই প্রথম কয়, এলাম আপনাদের বিরক্ত করতে। প্রতিবেশী হলেন, ভাবলাম বাড়ির গৃহিণীর সঙ্গে একটু আলাপ করে যাই। ব্যানার্জি সাহেব এই প্রগল্ভা বিধবার দিকে মর্মভেদী একটা দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গম্ভীর কণ্ঠে বলেন, সে সৌভাগ্য থেকে আপনাকে বঞ্চিত করা ভিন্ন উপায় নেই আমার। অবোধ নিহার সরল কণ্ঠে বলে, হো, বাড়ি নেই বুঝি? নেই নয়, কোনো দিনই ছিলেন না। ইস, তাই নাকি? নিহার যেন দুঃখে গলে পড়ে। আমি কত আশা করে এলাম। ব্যানার্জি সাহেব বোধ করি এই বাচাল মহিলাটিকে দেখে তাজ্জব বনে গেছেন, তাই অত গভীর গম্ভীর দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকেন, উত্তর দিতে পারেন না। অতএব নিহারকেই আবার কথা বলতে হয়। গৃহিণী নেই, তাই দেখছি অতিথি অবহেলিত, একটু বসতেও বললেন না। ব্যানার্জি তেমন গম্ভীরভাবে বলেন, মেয়েরা কেউ এলে এ ঘরে তো বসেন না, তাই বসতে বলার অভ্যাসটা অর্জন করিনি। ভিতরে আমার পিসিমা আছেন, দিদি আছেন। থাক, আজ আর তাদের বিরক্ত করব না। নিহার বিনা অনুরোধেই ঘরে পাতা দামি আসনের একটায় বসে পড়ে বলে, বসেই পড়লাম আপনি না বলতেই। সে তো দেখতেই পাচ্ছি। ব্যানার্জি বোধ করি দৃষ্টির মধ্যেই সমস্ত চেতনাকে জড়ো করে বলেন, আর অবাকও হচ্ছি। অবাক হচ্ছেন? তা অবাক হবার মতো কি কিছুই নেই? আমি তো ভেবেই পাচ্ছি না আপনার ঠিক এভাবে আসার মানে। নিহার হঠাৎ প্রায় হেসে উঠে বলে, ধরুন একটা বাজি ধরার ব্যাপার। মাপ করবেন, আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বলতে বলতে আর কি চাইব? নিহার এবার বেশ হেসে উঠে বলে, ছেলের সঙ্গে বাজি ধরেছিলাম। সে বলে হঠাৎ কারো বাড়ি গিয়ে আলাপ করা অসম্ভব। আমি বললাম, জগতে অসম্ভব বলে কিছু নেই, আমি পারি, দেখুন পারলাম কি না। দেখলাম। ব্যানার্জি সাহেব কি এবার গায়ে পড়া মহিলাটিকে কোনো একটা কটু কথা বলে বসবেন? নইলে ওর চোখ দুটো হঠাৎ অমন জ্বলে উঠল কেন? সত্যি নিহারের যে ধৃষ্টতার সীমা নেই। কিন্তু না, সভ্য ভদ্র ব্যক্তিরা কখনোই মেজাজ হারিয়ে বসেন না।
তাই ব্যানার্জিও হারালেন না, শুধু তীক্ষ্ণ একটু ব্যঙ্গের সুরে বললেন, আর জগতে যে অসম্ভব বলে কিছু নেই সেটাও দেখছি। নিহার এবার একটু নড়ে চড়ে বসে, তারপর নেহাত বেহায়ার মতো বলে, দেখে মেয়েদের সম্বন্ধে শ্রদ্ধা হারাচ্ছেন। ব্যানার্জি সাহেব এবার 2 হাত তুলে একটা নমস্কারের ভঙ্গি করে বলেন, মাপ করবেন, জগতে হয়তো কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু হঠাৎ একজন অপরিচিতা মহিলার সঙ্গে এ ধরনের আলোচনা করতে আমি ইচ্ছুক নই। নিহার কি তবে একটা বাজে মেয়ে? তাই এতখানি অপমানেও বিচলিত হয় না, বরং অকারণে সেই অপমানের সম্ভাবনাটাকে আরও বাড়িয়ে তোলে। নইলে কখনো অম্লান মুখে বলতে পারে, কিন্তু আশ্চর্য জানেন, আমার মোটেই মনে হচ্ছে না আপনি অপরিচিত। মনে না হবার কারণ অবশ্য আমার বোধের বাইরে। ব্যাপার কি জানেন, এই বাড়িটা তৈরি হওয়া যাবৎ এত দেখেছি আপনাকে যে ভীষণভাবে চেনা হয়ে গেছেন। ওই দেখাতেই একটা কাজ হয়েছিল আমার। ব্যানার্জি তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, কিন্তু ভুলে যাচ্ছেন আমার দিক থেকে তেমন কোনো ঘটনা ঘটেনি। না, তা ঘটেনি সত্যি, নিহার অকপটে বলে, বরং সে কথা ভেবে আশ্চর্যই হয়েছি মাঝে মাঝে। ভদ্রলোক বাড়ি করছেন, কিন্তু পাড়ার কোনো দিকে তাকিয়েও দেখেন না। তাকিয়ে দেখার প্রয়োজন কিছু আছে বলে মনে করি না আমি। কেন বলুন তো? নিহার হেসে উঠে বলে, কোনো পাড়াপড়শি কখনো আপনাকে কোনো দাগা দিয়েছিল বুঝি? কোনো নির্বোধ মুখ্য মেয়ে, কিংবা তার উদ্ধত বাবা? আপনার এসব প্রশ্নগুলো খুব বেশি সুরুচিসম্মত হচ্ছে বলে মনে করছি না, আর আপনার এই অকারণ প্রগল্ভতার কোনো অর্থও বুঝতে পারছি না। কাজেই উঠুন, কেমন? তা এর থেকে দারোয়ান দিয়ে গলা ধাক্কা দিলেও পারতেন। নিহার উঠে দাঁড়ায়, বলে, বেশি টাকা হলেই লোকে অহংকারী হয়ে যায়, এই কথাটা আগে বিশ্বাস করতাম না, এই মুহূর্ত থেকে করছি। এই মুহূর্ত থেকে? আশ্চর্য তো। ব্যানার্জি সাহেব বলেন, বোঝা যাচ্ছে আপনি জীবনে কখনো কোনো দাগা পাননি, সুখী মানুষ। যাক, আপনি থাকেন কোথায়? যেখান থেকে আমাকে দেখে দেখে চেনা হয়ে গেছে। থাকি এই তো সামনের ওই ম্যানশনটার দোতলার একটা ফ্ল্যাটে, 23 নম্বর ফ্ল্যাট। থাক, হদিস দিয়ে আর কি হবে? ব্যানার্জি গম্ভীর কণ্ঠে বলেন, আমি তো আপনার বাড়িতে বেড়াতে যাচ্ছি না। একেবারে যাচ্ছেন না তাই বা কি করে বলা? এই তো স্বীকার করলেন জগতে কিছুই অসম্ভব নয়। হঠাৎ ব্যানার্জি সাহেব একটা অবান্তর কথা বলে বসেন। কি যেন ছেলের কথা বলছিলেন? কত বড় ছেলে আপনার? চাকরি বাকরি করে না বেকার ছেলে? নিহার সকৌতুকে বলে, করে যা হোক একটা কিছু। কেন, দেবেন না কি একটা ভালো চাকরি? হাতে থাকে তো বলুন। ব্যানার্জি সাহেব গম্ভীরভাবে বলেন, হাতে নেই, চেষ্টা করতে পারি। এত কষ্ট করে খামোকা এভাবে এসে পড়ে যখন আলাপ করতে বসছেন, অবশ্যই এই রকম কোনো একটা উদ্দেশ্য নিয়েই এসেছেন। মনে থাকবে আপনার কথা। আমার কি একটা গুণ আছে জানেন? নিহার বলে, অপমান করলে গায়ে লাগে না। তাই নাকি? আশ্চর্য গুণ তো। তা আশ্চর্য নয় তাও বলতে পারেন না। এতটুকু একটু অপমানের জ্বালায় জীবনটাই বরবাদ করে নেয়,
এমন লোকেরও তো অভাব নেই জগতে। কার জীবন বরবাদ হলো আর কার জীবন সার্থক হলো সে হিসেব কি অন্যের কাছে থাকে? দৃষ্টির দোষে অনেক কিছুই উল্টোপাল্টা দেখায়। কিন্তু আমার তো আর ভেতরে যেতে চান? বলেন তো পাঠিয়ে দিই। না, থাক, ভিতরে কি আর পাঠিয়ে দিতে হয়? নিজে ঢুকে পড়তে হয়। ঢুকতে আর পারলাম কই। আচ্ছা, নমস্কার। আর ব্যানার্জি সাহেব, তিনি কি ওই বেখাপ্পা বাচাল মহিলাটিকে তাড়াতে পেরে আত্মপ্রসাদ অনুভব করছেন, নাকি ভাবছেন ঠকলাম না ঠকালাম? সন্ধ্যায় বাড়ি ফিরে সুধীরের মুখে রিপোর্ট পেয়েই বোধ করি সুবীর বিরক্ত কণ্ঠে বলে, আচ্ছা মা, এ আবার কি অদ্ভুত খেয়াল তোমার? সত্যি সত্যি গিয়েছিলে ওদের বাড়ি? নিহার অম্লান বদনে বলে, গিয়েছিলাম, তাতে কি হলো? কেউ কি ধরে পুলিশে দিল? বাড়িতে গিন্নি বলে কেউ নেই, কর্তার এক বুড়ি পিসি। কত গল্প করল, কত যত্ন করল। কর্তাও আসার সময় কত তোদের যত ভয়, বড়লোক শুনলেই আতঙ্ক। হ্যাঁ, সারা জীবন এই করেই চালিয়ে এলো নিহার। কিন্তু ওর ধারণা ছিল না আজও ওকে এভাবে চালাতে হবে। ভেবেছিল চালানোর ধরনটা এই রকম হবে। বলতে পারবে, ওরে সুবীর, ভাগ্যিস গিয়েছিলাম, কি কাণ্ড জানিস? ওই কর্তা ভদ্রলোক তোর মামার বাড়ির পুরনো পাড়ার ছেলে। মোহনদা করতাম আমরা। কে জানে বাবা, এম ব্যানার্জি সেই মোহন ব্যানার্জি। পরিচয় বেরিয়ে গেল। কত আহ্লাদ করলেন, আবার যেতে বললেন। আমি যদি সাহস করে না যেতাম, এসবের কিছুই হতো না। হ্যাঁ, কথাগুলো অনেক দিন ধরে মুখস্থ করে রেখেছিল নিহার। ভেবেছিল উপসংহারে ছেলেকে তাক লাগিয়ে দেবে সে, সেই কাপড় কাচা সাবানের পরিচয় তুলে। বলবে, দেখ হয় কি না। কিন্তু সেসব কিছুই হলো না। হলো না কেবলমাত্র নিহারের বোকামিতেই। ওই রকম একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি না করে নিহার যদি সরল সহাস্য মুখে গিয়ে দাঁড়িয়ে বলতে পারত, চিনতে পারো মোহনদা, ঘটনার চেহারাটা তাহলে আগাগোড়াই বদলে যেত। নিহারের সেই সরল প্রশ্নের উত্তরে হয়তো একটি সরল স্নেহমণ্ডিত হৃদয় এসে ধরা দিত। বলতো, কি আশ্চর্য, চিনতে পারবে না নাকি? নিহার না? তারপর এই প্রৌঢ়ত্বের স্নিগ্ধ ছায়ায় বসে দুজনে পরম কৌতুকে অতীতের সেই রুদ্র রুক্ষ রূপের আলোচনা করে বলতো, সত্যি কি হতভাগা কালই ছিল আমাদের আমলে, এখন দেখো। কিন্তু সেসব কিছুই হলো না। এ যাবৎ নিহার যে ভাষার প্রকাশভঙ্গিটুকু অবলম্বন করে অবিরত মনে মনে রিহার্সাল দিয়ে এলো, মঞ্চে উঠেই সেটা একেবারে বিস্মৃত হয়ে গেল। কেন গেল নিহার নিজেই জানে না। কিন্তু এই অদ্ভুত বিস্মৃতির জন্যে যে নিহারের অনেক কিছু গেল। গেল অনেক আশায় গড়া একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ। গেল ছেলেদের কাছে নিজের একটা গৌরবময়ী মূর্তি প্রতিষ্ঠার স্বপ্ন। আর শুধুই কি ছেলেদের কাছে? ওই সমীহ সম্ভ্রমের মূর্তিখানি যদি এই অন্ধকারাচ্ছন্ন ছোট্ট ফ্ল্যাটটুকুর দরজায় এসে দাঁড়িয়ে বলতো, কই রে নিহার, এলাম তোর হাতের একটু চা খেতে, তাহলে এই এতগুলো ফ্ল্যাটের চোখ গোল হয়ে উঠত না? কিন্তু সেসব আর হবে না।
নিহার নিজেই সে সম্ভাবনা মুছে দিয়েছে। সহজ হতে পারেনি সে। তবু আশ্চর্য, নিহারের মনের মধ্যে এক অপরূপ আনন্দের সুর গুঞ্জরণ করে ফিরছে। মোহনও পারেনি সহজ হতে। নিহারকে ছোবল হেনেছে মোহন। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও অনেক অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার গল্প আসলে সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।